হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। আজকে খুব সহজ ভাষায় তোমাদের পেডাগজিক্যাল অ্যানালিসিস এবং লার্নিং ডিজাইন এই দুটির যে কনসেপ্ট এবং তাদের মধ্যে কি সম্পর্ক এবং পার্থক্য সেগুলি আমি তোমাদের ব্যাখ্যা করব। তোমরা মন দিয়ে শুনবে এবং এটি অবশ্যই ডেফিনেটলি বিএড সেকেন্ড সেমিস্টার এবং খুব বেশি করে বিএড থার্ড সেমিস্টারে এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি টপিক। চলো তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি যে তোমরা লার্নিং ডিজাইন সেকেন্ড সেমিস্টারে শিখছো এবং থার্ড সেমিস্টারে গিয়ে সেটি অ্যাপ্লাই করো। কোথায়? সেটি হলো স্কুলে, রিয়েল লাইফ সিচুয়েশনে। স্কুলে তোমরা স্কুল ইন্টার্নশিপ আকারে যাও এবং সেখানে যেটা তোমরা প্র্যাকটিস টিচিং বলো, সেখানে লার্নিং ডিজাইন করেই তোমাদের যেতে হয় এবং তোমরা সেখানে টিচিং লার্নিং প্রসেসের মধ্যে নিজেকে লিডিং পজিশনে নিয়ে যাও। এবার আরেকটা জিনিস আমাদের সঙ্গে জড়িত রয়েছে বিএড যে সিলেবাসে সেখানে দেখতে পাই, সেটি হচ্ছে পেডাগজিক্যাল অ্যানালিসিস। এই দুটির মধ্যে সম্পর্ক ডেফিনেটলি রয়েছে। প্রথমেই আমি বলি পেডাগজিক্যাল অ্যানালিসিস এটি যদি পুরনো কনসেপ্টে ফিরে যায়, এটি একটি ইউনিট প্ল্যান আকারেই বলা যেতে পারে। আগে আমরা ইউনিট প্ল্যান বলতাম, এখন বর্তমানে পেডাগজিক্যাল অ্যানালিসিস বলে থাকি। তার যে বেসিক কনসেপ্ট সেটি কি? পেডাগজিক্যাল অ্যানালিসিস কথাটির সঙ্গে পেডাগজি যুক্ত রয়েছে, অর্থাৎ পেডাগজি কথাটির মানে হচ্ছে দ্য আর্ট অফ টিচিং অথবা দ্য সায়েন্স অফ টিচিং। এবং এখানে আমরা বিভিন্ন মেথোডোলজি, যেগুলো আমরা শিক্ষণ পদ্ধতি আকারে বলে থাকি, এবং বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি বা কৌশল বলে থাকি, সেইগুলিকে আমরা প্রয়োগ করে থাকি এবং বিশ্লেষণাত্মকভাবে আমরা পুরো একটি একককে ধরে নিয়ে সেটা আমরা ভাঙতে থাকি এবং নিজেরা এনরিচড হতে থাকি। এবং সেটি অবশ্যই ইন হাউস। পেডাগজিক্যাল অ্যানালিসিস কিন্তু একজন টিচার নিজে তার ঘরে বসে নিজেকে নিরালায় নির্ভীতে সে প্রিপারেশন নিতে থাকে। তারা কি করে? একজন শিক্ষক সে অবশ্যই জানে যে সে যখন শিক্ষকতার পেশায় যাচ্ছে, যে কোনো তাকে যখন যে পাঠদানের যে সমস্ত এককগুলি তাকে দেওয়া হবে, সেটি একটি নির্দিষ্ট একক থাকবে। যদি একটা ক্লাস ধরে নিই, ধরো ক্লাস 7, ক্লাস 7-এর কোনো একটা বিষয়ের যদি এন্টার একটা বছর জুড়ে যদি ধরো 20খানা একক থাকে বা ইউনিট থাকে তার সিলেবাসের মধ্যে, এবং তার জন্য সময় থাকবে একটি বছর, যদিও একটি বছরের মধ্যে আমরা মেরে কেটে 220টা ওয়ার্কিং ডেজ পাই এবং সেখানে আমরা সেই সিলেবাসটাকে শেষ করার জন্য এগিয়ে যাই। তাহলে এবং প্রত্যেক যে পিরিয়ড রয়েছে সেই পিরিয়ডের সময়সীমা কখনো টিফিনের আগে হয়তো 40 মিনিট থাকলেও টিফিনের পরে 35 মিনিট, বা কোথাও 45 মিনিট থাকলেও টিফিনের পরে 40 মিনিট, এরকম টাইম স্ট্রাকচার থাকে বিভিন্ন গভর্নমেন্ট এবং বিভিন্ন প্রাইভেট স্কুলগুলিতে। তাহলে সেক্ষেত্রে আমরা একটি পিরিয়ডের সময়সীমাকে যদি ধরে এভাবে এগোই, তাহলে আমার একটা একককে শেষ করতে কতগুলি আমার ক্লাস লাগতে পারে, পিরিয়ড লাগতে পারে, এবং সেই পিরিয়ডগুলিকে যদি আমরা যোগ করি তাহলে একটা এককের এগেনস্টে আমার টোটাল নাম্বার অফ পিরিয়ডটা পেরিয়ে যাবে। এরকম করে প্রত্যেকটা ইউনিটকে যদি আমরা ধরে নিই, আগাম যদি আমরা ভেবে নিই যে এতগুলো পিরিয়ড লাগবে, তাহলে আমাকে দেখতে হবে, স্ট্রাকচার হতে হবে যে একটি পুরো বছরের মধ্যে আমার সেই সিলেবাসটি শেষ করতে পারলাম কি না বা পারছি কি না। এটা আগাম একটা টিচারকে তাকে প্রিপেয়ার হতে হবে। তাহলে পেডাগজিক্যাল অ্যানালিসিসে মূলত আমাদের প্রথম যে কাজ সেটি হলো কোনো একটি ক্লাস থেকে কোনো একটি বিষয়ের একটি একককে আমরা বেছে নেব। সেই একক বা ইউনিটকে আমরা বেশ কিছু সাব ইউনিটে ভাঙবো বা উপ এককে ভাঙবো, এবং সেই উপ একক থেকে আমরা যে কোনো একটিকে যদি ধরে নিই পেডাগজিক্যাল অ্যানালিসিসের জন্য, তাহলে সেই উপ এককটাকে আমরা একটা কী করবো, একটা জিস্ট বা সামারি। আমরা সবাই জানি যে কোনো কিছুকে যখন আমরা পাঠদানে যাই, আমরা টিচিংয়ে যাই, তখন কিন্তু সেই যে উপ একক বা সাব ইউনিটটা ইজ এ সামেশন অফ ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট বলতে পারি। অর্থাৎ অনেকগুলি কন্টেন্ট বা বিষয়বস্তুর সমাহার হচ্ছে একটি উপ একক। তো সেই কন্টেন্টগুলোকে আমরা একটা জিস্ট আকারে এখানে লিখবো, ওই উপ এককের একটা সংক্ষিপ্ত সার করব।
এবং সেই সংক্ষিপ্তসার করে আমরা ওটাকে কি উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের টিচিংয়ে যাব, সেই যে উদ্দেশ্যগুলি আমরা টিচিংয়ে আমরা এখন তো ডেফিনেটলি ইনস্ট্রাকশন জোনে যাই, অর্থাৎ আমরা যেহেতু লার্নাররা ডাইভার্স সিস্টেমে রয়েছে এবং বিভিন্ন জোন থেকে তারা আসছে এবং তাদের এফিসিয়েন্সির বিভিন্ন রকম এদিক ওদিক রয়েছে এবং তারা হিটেরোজেনিয়াস নেচার রয়েছে, অসমসত্ব মাধ্যম, জাতি, ধর্ম, বর্ণ, গন্ধ, সামর্থ্য প্রত্যেকেই তাদের ফারাক রয়েছে। এই জায়গার থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু এখন টিচিং জোনে যেতে পারি না, এখন আমরা যাই সেটি হচ্ছে ইনস্ট্রাকশন। তাহলে এই ইনস্ট্রাকশনের জন্য যে উদ্দেশ্যগুলিকে রাখি আমরা পেডাগজিক্যাল অ্যানালিসিসে, সেটিকে বলা হয় ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস বা নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি। এবং এখানে আমরা অবশ্যই জানি রিভার্স ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী যদি উদ্দেশ্যগুলিকে দেখি তাহলে আমরা এখানে 3টি ডোমেনে ভাঙতে পারবো। 3টি ডোমেন কি কি? একটা হচ্ছে কগনিটিভ ডোমেন বা বৌদ্ধিক ক্ষেত্র, আরেকটি হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন বা অনুভূতিমূলক ক্ষেত্র, এবং অপরটি হলো সাইকোমোটর ডোমেন বা মনোসঞ্চালনমূলক ক্ষেত্র। এবার যদি আমরা কগনিটিভ ডোমেনকে ধরে নিই তাহলে কগনিটিভ ডোমেনের আমরা জানি সেখানে 2টি ডাইমেনশন রয়েছে। একটি ডাইমেনশন হচ্ছে কগনিটিভ ডাইমেনশন বা বৌদ্ধিক যে মাত্রা, এবং আরেকটি হচ্ছে আমার যে জ্ঞানমূলক মাত্রা বা সেটি হচ্ছে নলেজ ডাইমেনশন। এবার কগনিটিভ ডাইমেনশন সেখানে আমরা ডেফিনেটলি জানি যে 6টা তার ভাবে আমরা ভাগ করে থাকি উদ্দেশ্যগুলিকে। সেটা রিমেম্বারিং মানে হচ্ছে স্মরণ করা, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা সেটাকে বলছি অনুধাবন করা, তারপর প্রয়োগ করা বা অ্যাপ্লাইং বলি আমরা, তারপর অ্যানালাইজিং বলি অর্থাৎ সেটাকে বলি আমরা বিশ্লেষণ করা, এবং নেক্সট হচ্ছে ইভালুয়েটিং সেটাকে বলছি আমরা মূল্যায়ন করা, এবং সর্বশেষে আমরা বলে থাকি ক্রিয়েটিং বা সৃজন করা। এইগুলোকে আমরা উদ্দেশ্যগুলো লিখবো এবং তার সঙ্গে সঙ্গে প্যারালালি আমরা যেটা মাথায় রাখবো সেটি হচ্ছে যে নলেজ ডাইমেনশন। সেটি আমরা জানি যে 4টে। সেটা হচ্ছে কি? সেটা হলো আমার যে আমরা বলে থাকি যে ফ্যাকচুয়াল নলেজ অর্থাৎ যে তথ্যগত যে জ্ঞান বলি আমরা, তারপর আমরা বলে থাকি কনসেপচুয়াল নলেজ বা ধারণাগত জ্ঞান, এবং তার সঙ্গে আমরা বলে থাকি যে প্রসিডিউরাল নলেজ বা পদ্ধতিগত জ্ঞান, এবং আরেকটা হচ্ছে অধিজ্ঞান বা মেটাকগনিটিভ নলেজ। এইগুলোকে আমরা ওখানে উদ্দেশ্যগুলোকে লিখে ফেলি এবং তার সঙ্গে সঙ্গে আমরা অ্যাফেক্টিভ যখন ডোমেনে চলে যাব বা অনুভূতিমূলক ক্ষেত্রে যাব, তখন ডেফিনেটলি একটা টিচারকে কী করতে হয়, শুধুমাত্র যে এই যে মাথার একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে বৌদ্ধিক ক্ষেত্র অর্থাৎ ব্রেনের কাজ, সেখানে অর্থাৎ এই হেডের কাজ, এই এইচের কাজ। কিন্তু শুধু এই এইচ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না, যদি না তার সঙ্গে আমরা যুক্ত করতে পারি এই এইচটাকে, অর্থাৎ সেই এইচটা হচ্ছে হার্ট, অর্থাৎ এখানে জড়িত থাকে অ্যাফেক্টিভ ডোমেনের কাজ। সেখানে আমরা অবশ্যই সেখানে মনোযোগ, মনোভাব, আমরা প্রবণতা অর্থাৎ অ্যাটেনশন, অ্যাটিটিউড এবং তার সঙ্গে সঙ্গে আগ্রহ, ইন্টারেস্ট এবং তার সঙ্গে সঙ্গে প্রশংসা ভাব অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন, এগুলোকে আমরা সবসময়ের জন্য প্রায়োরিটি দিয়ে আসি। তো এইগুলোকে যাতে আমরা মাথায় রেখে এগিয়ে যেতে পারি সেই জন্য উদ্দেশ্যগুলোকে আমরা তৈরি করি এবং এই ডোমেনের আন্ডারে। লাস্ট যে ডোমেনটি রয়েছে সেটা হচ্ছে সাইকোমোটর ডোমেন। তাহলে আমরা প্রথম এইচকে জানলাম, শুধু এই এইচ দিয়ে আমাদের কাজ সম্পূর্ণ হয় না, আমাদের হার্ট অর্থাৎ এই এইচকে যুক্ত করতে হয় এবং তার সঙ্গে আরও একটা এইচকে যুক্ত করতে হয় যেটা হচ্ছে হ্যান্ড অর্থাৎ হাতে কলমে কাজ, অর্থাৎ বডিলি মুভমেন্ট করে আমরা যখন এনগেজ করবো ওদেরকে সব দিক দিয়ে, সেটাকে আমরা বলতে পারি যে সাইকোমোটর ডোমেন। তো এখানে আমরা এই যে মনঃসঞ্চালনমূলক ক্ষেত্র সেখানে হাতে কলমে কাজের জায়গাটা রাখবো, অর্থাৎ স্কিল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব, দক্ষ গড়ে তোলার চেষ্টা করব আমরা। দক্ষ তাকেই বলে যে কিন্তু শুধু ব্রেন বা হার্ট দিয়ে একসঙ্গে কাজ করলো তা কিন্তু নয়, তাকে কিন্তু অ্যাকশন জোনে থাকতে হবে, তাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং রিয়েল সিচুয়েশনে অ্যাপ্লাই করতে হবে, হাতে কলমে কাজ করতে হবে, তবেই সে কিন্তু স্কিলড হয়। তাহলে সাইকোমোটর ডোমেনে আমরা সেরকম উদ্দেশ্যগুলি রাখবো। তাহলে এই উদ্দেশ্যগুলি যখন আমরা লিখে ফেলবো, তারপরে আমরা কি করব, আমরা ব্রড যে মেথডগুলি রয়েছে টিচিং মেথডস বা শিক্ষণ পদ্ধতিগুলো রয়েছে, ব্রডার সেন্সে আমরা কী কী ব্যবহার করে থাকি, আমরা ব্যবহার করে থাকি বক্তৃতা পদ্ধতি। প্রত্যেকটা সাবজেক্ট টিচারই কিন্তু তার যখন টপিক নিয়ে ডিসকাশনে যায় তখন কিন্তু কি যেটা ব্যবহার করে সেটি হচ্ছে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। এবং আমরা সবসময়ের জন্য ডেমনস্ট্রেশন মেথড বা প্রতিপাদন পদ্ধতি, যেটাকে আমরা প্রদর্শন করি এবং তার সঙ্গে সঙ্গে কোনো কিছুকে আমরা করে দেখাই, তো সেই জায়গাটাকে বা কোনো কিছু শো করি আমরা, এই জায়গাটাকে কিন্তু আমরা প্রতিপাদন
মূল্যায়ন পদ্ধতি বলি, এটি কিন্তু ব্যবহার করে থাকি। একটা ব্রডার সেন্সে এটা ব্যবহার করি প্রত্যেকটা টিচার, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করি বিভিন্ন রকমের যে হিউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতি যেটাকে বলা হয়, অর্থাৎ তাদেরকে দিয়ে কিছু যেন ইনভেনশন নয়, তাদেরকে ডিসকভার করার চেষ্টা করি এবং তারা তাদের মধ্যে যেন একটা স্বতঃস্ফূর্ত ভাব চলে আসে, কি বিভিন্ন রকম নিজের মতো করে কিছু করার যে একটা ইচ্ছে প্রকাশ হয়। তো এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু পরীক্ষা করায় ওদেরকে, এক্সপেরিমেন্টাল মেথডে যায় যেগুলো হাতে কলমে কাজ করে ওরা। তো এই যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, তাছাড়াও বিভিন্ন পদ্ধতি আমরা জানি, প্রজেক্ট মেথড থেকে শুরু করে আমরা তাদেরকে আমরা বিভিন্ন রকমের যে ডিসকাশন মেথডে আমরা চলে যাই। আমরা কখনো কখনো তাদের সঙ্গে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ মেথডে যায়, ডিডাকটিভ মেথডে যায়। এরকম নানান রকম পদ্ধতি রয়েছে, সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, কিন্তু ব্রডার সেন্সে আমরা আগে যেগুলো বললাম সেই মেথডগুলোকে আমরা কিন্তু প্রত্যেকে ব্যবহার করি, এবং সেগুলো এখানে লিখবো আমরা আমাদের যখন পেডাগজিক্যাল অ্যানালিসিসটা তৈরি করব ইউনিট প্ল্যান আকারে, যেটাকে আমরা পূর্বে বলতাম। তার সঙ্গে আমরা ইউজ অফ যে ব্ল্যাকবোর্ড আর হোয়াইট বোর্ড সেটিকে কীভাবে করি সেটাকে আমরা এখানে লিখে ফেলবো। এছাড়াও আমরা কি করব, ইউজ অফ টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং যে মেটেরিয়াল সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি সেটাকেও কিন্তু ওখানে লিখে ফেলবো। এছাড়াও আরও একটা জিনিস আমরা ক্লাসরুম টিচিংয়ের সময় করে থাকি, সেটি হচ্ছে এমন একটা জিনিস যেটি না হলে কিন্তু লার্নারদের মধ্যে একটা বড় অংশ থাকে বা ছোট অংশ যাই হোক না কেন, তাদের থাকবে যারা হচ্ছে গিফটেড লার্নার, অর্থাৎ তারা খুব ফাস্ট লার্নার। তাদেরকে যদি তাদের মতো আহার বা খাদ্য না দেওয়া হয়, তারা কিন্তু চিরতরে তারা হারিয়ে যাবে এই এডুকেশন সিস্টেম থেকে, এবং তাদের সেই ব্রেন কিন্তু অন্য জায়গায় কাজে লাগানোর চেষ্টা করবে, এবং তারাই পরবর্তীতে কিন্তু ক্রিমিনাল হিসেবে তৈরি হয়ে যেতে পারে। সেই জন্য তাদেরকে এনগেজ রাখতেই হবে, এবং তাদের জন্য সাপোর্ট সিস্টেমকে রেডি রাখতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রত্যেক যে আমাদের যে ক্লাসরুম টিচিংয়ের সময় প্রত্যেকটি পিরিয়ডের সময় আমরা প্রতিটা সাব ইউনিটের ক্ষেত্রে আমরা অন্ততপক্ষে দুটো করেও যদি তাদের প্রবিং কোশ্চেন্সকে ব্যবহার করি। প্রবিং কোশ্চেন্স মানে কি, সেটি হচ্ছে উদ্ভাবনীমূলক প্রশ্ন বা অনুসন্ধানীমূলক প্রশ্ন বলা হয়। অর্থাৎ এটি এমন একটা প্রশ্ন তাদের কাছে দেওয়া হলো যেটি তারা এই পাঠের মধ্য থেকে তারা জানলো বুঝলো, কিন্তু এই উত্তরটা পাঠের বাইরে গিয়ে আরও বেশি উচ্চতর জায়গায় গিয়ে তারা কিন্তু সেটা ভাবার একটা জায়গা রয়েছে। তো এটি কিন্তু তাদের খাদ্য বলা যেতে পারে। তাই দুটি প্রবিং কোশ্চেন্সকে আমরা এখানে রাখবো, এবং তার সঙ্গে তার অ্যান্সারগুলো, এক্সপেক্টেড অ্যান্সারগুলো আমরা কিন্তু ওখানে লিখে ফেলবো। এবার আমরা আর যেটা করতে পারি যে আমরা টিচাররা ওয়ার্কশিট ব্যবহার করি। ওয়ার্কশিটটা এমন, সেটা কিন্তু শুধু ইভ্যালুয়েশন পারপাসে বা মূল্যায়নের জন্য আর কিছু ওয়ার্কশিট ব্যবহার করলাম, কর্মপত্র বা কাজের পত্র তা কিন্তু নয়। সেটি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার পঠন পাঠন পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অস্ত্র বা টুল আকারে কাজে লাগবে। তো সেই ওয়ার্কশিটগুলোকে রেডি করে আমরা তাদেরকে ডিস্ট্রিবিউট করবো, এবং তাদেরকে আমরা এনগেজ রাখবো আমাদের পাঠের মধ্যে। তো সেরকম ওয়ার্কশিট ব্যবহারকে আমরা, ইউজ অফ ওয়ার্কশিটকে আমরা এখানে কীভাবে করবো সেটা লিখে ফেলবো। এছাড়াও যেটা করতে পারি সেটি হলো ইউজ অফ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। তার কারণ এখন এই 21st সেঞ্চুরির যুগে আমাদের প্রত্যেককে স্মার্ট টিচার কিন্তু হতে হবে। স্মার্ট টিচার মানে এই সেন্সে যে আমাদের অ্যাটলিস্ট কম্পিউটার রিলেটেড যে লিটারেসি সেটা থাকতে হবে, এবং তার যে হার্ডওয়্যার অ্যাপ্রোচেসগুলো আছে সেগুলো, সেই সিস্টেমগুলো আছে সেগুলো সম্বন্ধে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। তাহলে ইউজ অফ হার্ডওয়্যার অর্থাৎ আমরা কম্পিউটার রিলেটেড বিভিন্ন যে সমস্ত হার্ডওয়্যারগুলি রয়েছে সেগুলি, অথবা অন্যান্য হার্ডওয়্যারে বিভিন্ন রকম থাকে যেগুলো আমরা তৈরি করি, সেগুলোকে হার্ডওয়্যার বলতে পারি। তো সেইগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে সফটওয়্যার অর্থাৎ যে কোনো হার্ডওয়্যারগুলোকে যদি অ্যাসেম্বল করি, তাহলে একটা যখন আমরা রান করি কোনো কিছু, সেটাকে প্রোগ্রামিং বলা হয়। সেগুলোকে আমরা ফ্লো চার্ট করে বিভিন্ন আমাদের নিয়মগুলোকে, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে একসঙ্গে করে আমরা সেটাকে একটা প্রোগ্রামিং করি, আমাদের একটা প্ল্যানিং তৈরি করি। এই যে প্রোগ্রামিংটা যখন ফ্রেম হিসেবে চলতে থাকবে বা আমরা রাখবো, তখনই যেটা চালনা করবে সেটা হচ্ছে প্রোগ্রামিং। যেটি করবে ব্যাক এন্ডে সেটাকে বলা হয় সফটওয়্যার। তো এই সফটওয়্যার সম্বন্ধে আমাদের কিন্তু নলেজ থাকতে হবে, এবং এখানে ইউজ অফ হার্ডওয়্যার এবং সফটওয়্যার বলতে এটাই বোঝাচ্ছে আমার এই যে সাব ইউনিটের ক্ষেত্রে কী ধরনের হার্ডওয়্যার, কী সফটওয়্যারগুলো আমরা ইউজ করব সেগুলি কিন্তু আমাকে জানতে হবে, এবং আমাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে আমরা করতে পারি যে আমরা যে সাব ইউনিটটা নিয়ে ওদের সঙ্গে ডিল করছি বা উপকেন্দ্রটা নিয়ে ডিল করছি, আমি আগেও বলেছি যে একটি উপকেন্দ্র কিন্তু বিভিন্ন রকমের যে কন্টেন্ট বা ধারণার সমাহার, কনসেপ্টের। তাহলে এখানে আমরা এবার যেটা করব যে কিছু কনসেপ্ট এবং তার প্রাসঙ্গিক কিছু উদাহরণ বা এক্সাম্পল কিন্তু আমরা একজন টিচার হিসেবে রেডি রাখবো। আমরা একটা কথাতে আছে যে সেই টিচার তত বেশি ভালো
তাদের কাছে আরও বেশি ইজিলি পৌঁছাতে পারবে যত বেশি উদাহরণ দিতে পারবে বিভিন্ন রকমের ধারণার কেন্দ্রিক। তো সেটি যদি তার আগে থেকে রেডি থাকে তাহলে কিন্তু, এবং অবশ্যই তাদের লাইফ সেন্ট্রিক হবে, তাদের দৈনন্দিন জীবনযাপন থেকে যদি আমরা সেই উদাহরণগুলোকে রেডি রাখি বিভিন্ন কনসেপ্টের নিরিখে, তাহলে কিন্তু তার টিচিং লার্নিং প্রসেসটা আরও বেশি প্রাণচঞ্চল হবে, প্রাণবন্ত হবে এবং লার্নার সেন্ট্রিক হবে। তাই এই জায়গায় আমরা কিন্তু করব, কিছু কনসেপ্টকে লিখবো, তার সঙ্গে রিলেটেড এক্সাম্পলগুলো লিখবো। এরপর আমরা যেটা করব যে ইভালুয়েশনের জন্য আমরা একটি কি করব, সেটা হচ্ছে টেবিল অফ স্পেসিফিকেশন তৈরি করব। টেবিল অফ স্পেসিফিকেশন হচ্ছে সেখানে আমরা প্রশ্নগুলির যে ধরনগুলি অনুযায়ী ওদেরকে একটু অভ্যস্ত করিয়ে দেওয়া, এবং তার সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের উদ্দেশ্য থাকবে, যে কোন উদ্দেশ্য অনুযায়ী কোন কী প্রশ্ন করছি, এবং সেইগুলোকে আমরা ওদের মধ্য দিয়ে কীভাবে শ্রীবৃদ্ধি ঘটলো। অর্থাৎ মূল্যায়নের পারপাসে আমরা আমাদের কিন্তু প্ল্যানিং রাখতে হবে, এবং সেটাকে টেবিল অফ স্পেসিফিকেশন বা বর্ডার সেন্সে আমরা সেটাকে ব্লু প্রিন্টের আকারে নিয়ে যাই। এইটা আমাদের এখানে করতে হবে। এরপর আমরা যেটা করব সেটি হচ্ছে সবশেষে গিয়ে একটি ওই টেবিল অফ স্পেসিফিকেশন অনুযায়ী একটা ছোট্ট করে 10 নম্বরের মতো করে একটা প্রশ্নপত্র আমরা রেডি রাখবো, যাতে ক্লাস প্রত্যেকটা পিরিয়ডের শেষে ওরকম প্রশ্ন দিয়ে নয়, আমরা তাদেরকে আলোচনার মধ্যে দিয়ে বা কে কেমন পারলো এরকম জায়গায় কিন্তু আমরা চলে যেতে পারি। তো এই হচ্ছে এন্টার আমার পেডাগজিক্যাল অ্যানালিসিস একটি সাব ইউনিট ধরে। প্রথমে একটি একক ধরলাম, এককে আমরা সাব ইউনিটে ভেঙে নিয়ে করলাম। এরকম করে অন্যান্য যে সাব ইউনিটগুলো রয়েছে সেগুলোকে আমরা একইভাবে করে ফেলবো, নিয়ে এন্টার এককটাকে নিয়ে রেডি থাকবো আমরা। টোটাল এককটা যদি আমরা রেডি থাকি, তারপরে আমরা তার পরবর্তী এককে রেডি থাকলাম। এইভাবে করে করে আমরা এন্টার যে এককগুলি রয়েছে, একটা এন্টার যে সিলেবাসের মধ্যে একটা ক্লাসের একটা শ্রেণীর, সেটি কিন্তু আমরা পেডাগজিক্যাল অ্যানালিসিসের মধ্যে দিয়ে আমরা রেডি করে রাখতে পারি। এটি গেল পেডাগজিক্যাল অ্যানালিসিস। এবার আমরা লার্নিং ডিজাইনটা অবশ্যই আমরা শিখেছি। লার্নিং ডিজাইন অবশ্যই রিলেট করছে কি একটি সাব ইউনিটকে। সাব ইউনিটকে ধরে নিয়েই আমরা কিন্তু লার্নিং ডিজাইন তৈরি করছি, এবং লার্নিং ডিজাইনে মূলত আমরা যেটা ফোকাস করি, আমাদের যে অবজেক্টিভগুলো, সে অবজেক্টিভ হচ্ছে কগনিটিভ ডাইমেনশনের যে অবজেক্টিভ রয়েছে কগনিটিভ ডোমেনের আন্ডারে। তো সেইগুলোকে আমরা কগনিটিভ ডাইমেনশন এবং ডেফিনেটলি যে নলেজ ডাইমেনশন, এই হিসেবে করে আমরা কিন্তু কেবলমাত্র কগনিটিভ ডোমেনটাকে নিয়ে কাজকর্মগুলো করি। এখানে অ্যাফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেনকে আমরা কিন্তু এখানে রাখি না। কেননা এটাকে লার্নার সেন্ট্রিক যখন আমরা একটি ক্লাসরুম টিচিংয়ে সরাসরি যাব, এবং যেহেতু লার্নিং ডিজাইনটা সরাসরি হচ্ছে ওদের জন্য, আমার ভাবনা চিন্তার জায়গা থেকে ওদের প্রায়োরিটিটাই সবচেয়ে বেশি, সেই জন্য কিন্তু আমরা ওই অনুযায়ী আমরা এগিয়ে যাই। এবং আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে লার্নিং ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করি, আগে পেডাগজিক্যাল অ্যানালিসিস যেহেতু করে রেখেছি, আমরা কিন্তু আরও বেশি ওয়েল প্ল্যান্ড হলাম, স্ট্রাকচার হলাম লার্নিং ডিজাইনে। তো সেই জন্য লার্নিং ডিজাইন কিন্তু আমাদের পরে আমাদের আসা উচিত, যেটা আগে আমরা পেডাগজিক্যাল অ্যানালিসিসটাতে আগে ওস্তাদ হওয়ার কথা রয়েছে। এবং সবসময় মাথায় রাখবে যে লার্নিং ডিজাইন আমার কিন্তু একদম যে স্কুলে যেমন বাচ্চা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা লার্নিং ডিজাইনটা হবে। কিন্তু আমি যখন পেডাগজিক্যাল অ্যানালিসিসে কোনো কিছু তৈরি করছি ইউনিট প্ল্যান আকারে টোটালটাকে, তখন কিন্তু আমি একজন গ্লোবাল টিচার হিসেবে নিজেকে পরিণত করতে পারি। কারণ আমি তো তখন পর্যন্ত স্কুলে যাইনি, তার লার্নারদের জানি না, বা সেই স্কুলটি কোথায় বিরাজ করছে, গ্রামে না শহরে, সেটা আমরা জানি না। তো এই জায়গা থেকে আমি কিন্তু গ্লোবালি সেখানে কিন্তু একটি একককে নিয়ে ডিল করব, এবং সেই ডিল করার মধ্যে দিয়ে নিজেকে এমনভাবে প্রিপারেশন জন্য নিয়ে যাব, আমি সর্বত্র সব জায়গাতেই যখন যেমন দরকার সেখানে কিন্তু আমি প্রয়োগ করতে পারবো আমার টিচিং লার্নিং প্রসেসকে। তাহলে এটি হচ্ছে মূল পার্থক্য। অর্থাৎ পেডাগজিক্যাল অ্যানালিসিস মেক্স এনি কাইন্ড অফ টিচার গ্লোবাল, আর লার্নিং ডিজাইন মেক্স এনি কাইন্ড অফ টিচার লোকাল। অর্থাৎ পিওরলি লার্নার সেন্ট্রিক এবং টু দ্য পয়েন্ট, টু বি ভেরি মাচ স্পেসিফিক, এটা বলা যেতে পারে। এই যে মূল যে তফাৎ, এই তফাৎগুলি কিন্তু আমরা দেখতে পাই। আশা করি আজকের এই আলোচনাতে তোমরা ডেফিনেটলি পেডাগজি অ্যানালিসিসটা বুঝলে, আর লার্নিং ডিজাইনটা তোমরা আগেই জেনে এসছো, সেই জন্য আর বিস্তারিত গেলাম না। লার্নিং ডিজাইনের নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলি জানার জন্য আমার পূর্বের ভিডিওগুলি তোমরা দেখে নিতে বলো। চলো, বেস্ট অফ লাক।